দেলাং গ্রামবাসী বৃন্দ বিশেষ সাহায্যার্থে এলাকাবাসী বৃন্দ যাত্রার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা। প্যান্ডেলের যে সমস্ত জায়গায় মাইকের হর্ন লাগানো রয়েছে তাতে কেউ হাত দেবেন না বা নাড়াচাড়া করবেন না। স্টেজের সামনে যারা বসেছেন দয়া করে তারা গোলমাল করবেন না। যাত্রা চলাকালীন বাইরের থেকে কোনো রেজার লাইট স্টেজে ফেলবেন না। গ্রিন রুম থেকে স্টেজ পর্যন্ত পথ পরিষ্কার রাখুন, নিজে দেখুন ও অপরকে দেখার সুযোগ করে দেন। ঘোষণাটি শেষ হল। ওম নমো শিবায়। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারিণে নমস্তুতে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পদরেণু মাথায় নিয়ে যাত্রা সম্রাট গিরিশ ঘোষকে স্মরণ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণাম জানিয়ে বাবা ভোলা মহেশ্বরের কৃপা বলে গ্রামস্থ দেবদেবীকে স্মরণ করে এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদে ও সমস্ত শ্রোতাবর্গের চরণ ধুলিকে পাথেয় করে এই গ্রামের ছোট বড় শিল্পীকে নিয়ে শুরু করতে চলেছি এক সম্পূর্ণ বাস্তব ধর্মী সামাজিক যাত্রা। মূল কাহিনী ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। দেশ মিউজিক এবং যন্ত্র সঙ্গীতে নিউ নবরণ যাত্রা সংস্থা আরামবাগ মায়াপুর। নির্দেশনায় কুমার সচিন, সহ নির্দেশনায় দীপক চক্রবর্তী, সম্পাদনা ও সংযোজনা দিলীপ দাস, প্রধান উপদেষ্টা ম্যানেজার রতিন দাস ও গোপাল দাস, কলকাতা। ব্যবস্থাপনায় বারুইপাড়া কিশোর সংঘ, পরিবেশনায় বারুইপাড়া মা অন্নপূর্ণা কিশোর নাট্য সংস্থা। অভিনয় কুমার সচিন, দীপক চক্রবর্তী, পুলক চক্রবর্তী, হাসি রাজা অরবিন্দ দাস, অরূপ দাস, সানি ঘোষ, সজল পাল, নবাগত জুটি সবুজ দাস ও
থাকিস তুই আজ পারা যায় এই চারদিকে বাঁচা আরে ষষ্ঠী পুজো লক্ষ্মী পুজো মনসা পুজো ছাড়া আর তো তোদের কোনো কাজ নেই। কাজের মধ্যে ওই মন জঙ্গল থেকে খাতা তুলে এনে শুধু রান্না করা আর কথায় কথায় ঠান্ডা মানে তোরা বুঝবি কি করে? সভ্যতা বলে কিছু বুঝে এটাই যদি সভ্যতা হয় তাহলে অসভ্যতা কোনটা? তুমি মেয়ে না বল কেন আমাকে চিনতে পারছিস না? আমাকে দেখছিস কি করবে? আরে হবে কি করে জন্মেছিস একটা গরিবের আরে মুখান্তি বাড়ির বড় বড়কে তুই চিনবি কি করে? মুখান্তি বাড়ির বড় বউ কি করে বিশ্বাস হবে না দিদিমণি? আরে বড় বউদের বড় বড় বউ থাকে শুনেছি কিন্তু আপনার মধ্যে তো বিন্দু মাত্র কিচ্ছু নেই। আমাকে যদি একটা উল্টো পাল্টা কথা বলেন না পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা এক আধুনিকা নায়িকার চপ্পলের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গ্রাম বাংলার এক অশিক্ষিতা মেয়ে পূজা। কিন্তু মাস্টারদা এই অশিক্ষিত পূজা যদি হঠাৎ বাবা হয়ে যায় তাহলে কেমন করে সামাল নেবে এই রঙ্গিনী নায়িকা? তোর চুলের মুঠি ধরে আছাড় মারবো। ঘুষিতে তোর মুখে নাকটা রেখে বল বড় সাহস! ওর সাহসে আপনি দেখেছেন গ্রামের কোনো বদমাইশ ছেলেদের গলায় অচল দিয়ে উচিত শিক্ষা দিয়েছে। আপনি তো কোনো একটা ভ্রমের পুতুল। এই নয় জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? আপনি না আপনি আসবেন পরিচয় করে দেবেন তবেই তো জানতে পারবো। হ্যাঁ ওইটা একটা রঙের বিবি, ওইটা একটা পথের বিবি। না না আর কি দেখো ডাকো ডাকো বাবু ডাকতে কান মেলি আমি বলতে পারছি না। পূজা এখনই আকাশের চাঁদ আসবে এখানে আলোয় আলো হয়ে যাবে। এই কে রে? এত বড় বড় কথা বলছিস? কখন চাপকে চেনো? না চিনি না মা জানি না মা ওই তো সেদিন শীতকাল মাঠে আমি আর মায়ের যখন সাইকেল চালাচ্ছিলাম না তখন হারান্না কুকুরের মতো না হা করে তাকিয়েছি। মনে নেই বারণ করেছিল না করে না ওই হাত আটকে না এক ঘষতে গিয়ে আমি ওইটা দিয়ে বন্ধ করে দিলাম। বুঝে নি তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। ওই বাবা জানো এবার খেলাটা জমবে। নষ্টামিটা ভাঙবে। আসুক আসুক একবার কেমন চাস? এসে কি করবে? পুলিশে দেবে? নাকি গ্রাম থেকেই দাঁড়িয়ে থাকবে? তুমি এত বড় বড় কথা বলছো কে কে তুমি? আমি স্কুলের শিক্ষক আমার নাম দীপক চক্রবর্তী। আমি যেমন ছোট ছোট ছেলে মেয়েদের পক্ষ শেখাই তেমনি বড়দের শেখাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। আমরা নির্ভয়ে বুক ফুলিয়ে রাস্তাঘাটে ঘুরে যাচ্ছি। এবার না আর বেরোনো তুই না দেখাবে মজা। আমাদের সামনে ভেবে গেলে আমাকে ফেরাচ্ছ রে? ওই কাজল গাড়ি ঘুরিয়ে যাও, আমি আটকে রেখেছি। খবরে নিয়ে
জনগণ পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়ির জানলা দরজা বন্ধ করে বসে থাকে। তুমি সেই জনগণের আরে তোমার সেই জনগণের মেরুদণ্ডকে আমি ভেঙে দিই। ওই দেখি আর কিছু মানুষকে দমিয়ে রাখতে পারবো বুঝছো? সবাইকে পারবে না। ভুলে যেও না, এই বাংলার মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন বিনয় বাদল দিয়ে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুব্রত। বাংলার মানুষের প্রতি অবজ্ঞা লাঞ্ছনা অপমান তারা কোনোদিনই সহ্য করবে না। সেই দিনটা আসতে বেশি দেরি নেই। আরে শালা, বাংলাটা কি দিলো গো? বাচ্চাটাকে দাঁড় করাতে হবে। আর এরকম চালাময় বক্তব্য রাখতে পারলে বাচ্চাটাকে কেউ হারাতে পারবে না। তোমরা বড়লোক বলে নষ্ট দেখলে এইভাবে উপহাস করবে? আর রাত করবো, কারণ আমরা হলাম এ গায়ের জমিদার। আগে ছিলে, এখন আর নেই। এই গ্রামের মানুষদের নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। আরে এইখানে কি মানুষ বলে এই গ্রামে কিছু আছে না? আছে তো মেনশন আছে। এই গায়ে এখন অনেক মানুষ আছে। আপনি আপনার চোখে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ? দেখতে পাচ্ছেন না? তাহলে তুই দেখ তোর এই এত মানুষের মাঝখান থেকে তোকে আমি কেমন করে তুলে নিয়ে যা। এত বড় সাহস! গোবরচাঁদের গলায় আগুন! গরিব বাড়িতে পূজার আঁচলের পেছনেতে কাজল গায়ে জমিদার বাড়ি রাখাতে চান অমাবস্যার বিবেকে গেছে তুমি তুমিও সাবধান হও, মানে তোমার কপালেও অশেষ দুর্গতি আছে। সাবধান। আমাকে বৌদিকে গিয়ে বলবি পূজার বাড়ি ফিরতে দেরি হবে, কারণ সে পুকুর ছুঁয়েছে, তাই পুকুরে গেছে ডুব দিতে। হ্যাঁ, দিদিমণি, আপনি আমার সঙ্গে স্নান করতে যাবেন নাকি? ওই কি বলছে? তুমি না আছে, আমি কিন্তু তোর ঔদ্ধত্য দেখে নেব। তারপর এই সদস্যা তুমি কোনো কারণে কাজল গায়ে এসে এইরকম ভাবে অপমান করছো, সেটা আমি অন্তত ভাবতে পারি না। মাই খুলে যাও বৌদি, খুলে যাও। আমার সামনে কোনো বেদনে ভাব। এই নাম আমার ভগবান। আমার সামনে ফেলে এই অপমানে পরিচয় আমি একদিন নেবই নেব না। গলাটা তো দেখছি বেশ ফুলে গেছে। যাও বাড়িতে গিয়ে আয় দেখ লাগিয়ে গরম জলের সেক দাও। টাকা পুরো ধুই করে ওই শালা! মাস্টার থেকে বড় ডাক্তার হয়ে গেছে দেখছি। ঢুকিয়ে দেব। সত্যি কথাই বলছি। নিয়ে ছিনিমিনি খেললে অনেক করে আমার চুল দিয়েছে। এরপর ওই পায়ের জুতো খুলে যাবে। তাই বলছি খুব সাবধান, খুব সাবধান। অপমান! অপমান! ঘোর অপমান! দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এত বড় অপমান সহ্য করছো। যদি পারো এর উপযুক্ত জবাব দাও। আর তা যদি না পারো লেজ গুটিয়ে বাড়ি ফিরে যাও, বাড়ি। আমি যাব না। এমন নজর পরিণত করছি মাংস। আমি চিবিয়ে চিবিয়ে
যে বেয়াদব মির্জাপুর আলী খান আর ওর ইংরেজ বন্ধু অভাব চাই ওরা ওরা জোর করে আমার হাতে পায়ে চোখে পড়িয়ে আমাকে অন্ধকার করে বন্দি করে দিয়েছিল, অন্ধকার করে বন্দি করে দিয়েছিল। না না, আমি পাগল নই, আমি জাহানা বলা। তাই আমার আদেশ, এদেশের পথে ঘাটে হাটে বাজারে যেখানে দেখবে জিহাদের গন্ধ সেখানে তোমরা দৌড়া দিতে তো। কারণ এ হে নবাব সিরাজউদ্দৌলা আমাকে একদম পাগল বলো না, শেষ করে দেবো। কানটা ধরে বাই বাই করে ঘুরিয়ে ওই জন্য পাঠিয়ে দেবো। তারপর তুমি মঙ্গল গাছ বসে বসে ছবি তুলবে আর নাসাকে পাঠিয়ে দেবে। দেখবে তুমি অনেক টাকা পাবে গো, অনেক টাকা। তুমি অনেক বড় লোক হয়ে যাবে গো, অনেক বড় লোক। আমি বড় লোক হতে চাইনি। আপনার বাড়ির ঠিকানাটা বলুন, আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তুমি যাবো না গো, ঘুরে এসেছিলে তুমি শীতের পরিয়ে সেই অন্ধকার করে বন্দি করে রাখবে, বন্দি করে রাখবে। ওরা না ওরা আমার উপর খুব অত্যাচার করে। তুমি দেখো না ওরা কত ভালো ভালো সরকার, আমাকে ভালো খাবার খেতেই দেয় না। ওরা ভালো ভালো জামা কাপড় পরে আমাকে জামা কাপড় পরতেই দেয় না, আর খাবার খেতেও দেয় না। শুধুই মানে গো মানে। দেখো 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 জানো আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। যদি জানতে পারে আমি বাইরে চলে এসেছি তাহলে ওরা আমাকে খুব মারবে গো, খুব মারবে। ওই যে আমার বেয়াদব ভাইটা ওর ওই বললুম তো বন্ধুটা একটা মোটা ছুঁচ নিয়ে আমাকে ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দেয়। তারপর আমার সারা শরীরে শুধু অসহ্য যন্ত্রণা। কেন মনে হয়, কেন মনে হয় ওই হাজার হাজার কামড়া দিচ্ছে তারপর তারপর যখন যন্ত্রণা কমলে আস্তে আস্তে চোখ খুলি তখন দেখি ওরা ওরা সময় সময় চলে গেছে। আর আমি আমি একা একা মেঝেতে পড়ে আছি গো, মেঝেতে। সত্যি বলছেন আপনি? নেই গো, সত্যি আমি একা গো, বড় ব্যথা, বড় ব্যথা। আমার কেউ নেই গো, কেউ নেই। তোমাকে দেখুন মনে হচ্ছে তুমি খুব ভালো। আমি দুটো খেতে দাও না গো, আমি তো দুদিনের কিছু খাই না গো, আমি দুটো খেতে দাও না। তুমি খুব চালাক তাই না? ওদেরকে গিয়ে ওদেরকে ডেকে না আমায় ধরে দেবে তাই না? সেগুলো বালি গো, সেগুলো বালি। তোমরা আমাকে কেউ ধরতে পারো না, কেউ ধরতে পারো না। ওই দিকের সাঁতার কেটে তুমি অনেক দূরে। তোমরা আমাকে কেউ ধরতে পারবে না গো, কেউ ধরতে পারবে না। দেখো আমি ছুটছি গো, আমি ছুটছি। পরিচয়
বলতে না পারলে আমার যে মনটা যে বড় ছটফট করে রে। সত্যি? হ্যাঁ রে, সত্যি 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 তুই যে আমার মনে ধাপ লাগিয়ে দিয়েছিল ধাক্কা ধাক্কা লেগেছে ওরে ধাক্কা তোর দাদা কোথায় রে? বাজারে গেছে। কিন্তু কিন্তু তুই দাদার খোঁজ করছিস কেন? তুই খুব শিয়ানা, তাই না? ময়না যা না যা, অন্য কোথাও যা। এখানে পড়তে এসেছিস কেন? ময়না আবার যদি কোনোদিন মারামারি করেছিস না, তাহলে খবর বেরোবে। আমি একবার সত্য কথা তুই কখন চার টাকা বলে দেবো তোর লুকিয়ে লুকিয়ে মদনার সঙ্গে প্রেম করা তুই বার করছি দাঁড়া আসুক, আসুক তোর গোবরচাঁদ বাবু। তার গা থেকে ছালাবি, ছাড়িয়ে নেব। এক্ষুনি আসবে আমার গরমটা এলেই তুই হয়ে যাবি নরম নরম কাদা আরে কালাম যদি আচ্ছা দাদা। আমাকে পোকা দেখাচ্ছে পোকা। দাদা আরে কি হলো পবন, গাড়িটা কোন লাইনে যেতে চাইছে পড়ে না মেনে? আরে মিল লাইনে দাদা তাহলে তুই এখন যা, বাপিটা আমি দেখে নেব। আস্তে আস্তে করবে দাদা গাড়িটা আমার মেল লাইন থেকে রড লাইনে না চলে আসে চলি দাদা আমার সামনে ঘুরু পেছনে মা জামা মাদক বগঞ্চা। গাড়ি দিয়ে লাইনে যা, সিগন্যাল কিন্তু আমার হাতে। বাবু, আরে কাকু হচ্ছিস কেন? আমিও তো তোদের মতো একজন মানুষ। কিন্তু কিন্তু অন্ধকারকে বড় ভয় করে যে ছোট বাবু। আরে কোনোদিনও ভয় করবি না, ভয়কে জয় করে এগিয়ে যাবি। আয় আমার কাছে আয়, আমি তোকে আলোর দিশা দেখাবো। মানে ওই ওই যে সামনের মাঠে বড় জমিটা দেখছিস, ওটা এখন থেকে তুই চাষ করবি। কিন্তু চাষে যে এখন লাভ হচ্ছে না ছোট বাবু। আরে বলে আমি তোকে পুষিয়ে দেব, তুই শুধু ওই বামুনের মেয়ে পূজার সঙ্গে মেলামেলাটা বন্ধ করে দে। শালুক চিনেছি গোপাল ঠাকুর। বলে তাড়াতাড়ি করে হয় তো, নয় পূজা দিতে আমার সই। তাহলে আসল কথাটা কই? ওই সালে বাউন্ডা দিছে দিল আমার গলায়, তাই ওর যৌবনের মধু আমি অর্জন করতে পারবো। বলে বেশি মধু খেলে মুখ জ্বালা দেয় বাবা। বেশি কথা বললে তোর বউটা কমে দেখতে ঠিকই ওই হচ্ছে আকাশে ওড়াচ্ছে। এই মাস্টার মুখ সামনে কথা বলবে। কেন তোমার ভয়ে? তোমাদের মতো মানুষের জন্যই দেশের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। তোমরা মানুষ নও, জন্ম নেবে অধম। আমাকে ছোট করার আগে একটা কথা মাথায় রাখবে, চোরকাটা যতই ছোট হোক না কেন, সে যদি একবার বিধে যায় সেই জায়গাটাকে পচিয়ে দিতে পারে। পচিয়ে কথাটা মাথায় রাখবে। আমরা ঘুঘু বাজারে মানুষ আজ অমানুষে পরিণত হয়েছে। গান্ধীজির বাণী আজ আর কেউ শোনে না, মুনি ঋষিদের কথা কেউ শোনে না। তারা বলতে দরিদ্র নারায়ণের সেবা করতে পারলে ভগবানের সেবা করা হয়। তোকে একটা কথা বলি, বললি মিষ্টি কথা একদম বলবি না। আমরা তো তোমার কথাকেই মান্যতা দিই মাস্টারদা। তবু আরেকবার স্মরণ করিয়ে দিন, হট তোর রাখি আর ওর কাছে সিংহ। মোষ যদি ভুল করে সিংহের গুহায় প্রবেশ
বৃষ্টি হয় সিংহের খাওয়াটা মুখে ঢুকে বসে যায়। এই কথাটা মনে রাখিস, কথাটা মনে রাখিস। মাস্টারটার কথাগুলো একদম বর্ণে বর্ণে সত্যি। ওই ছোট বাবু মোটেই ভালো মানুষ নয়। সেদিন সেদিন ওর গলায় আঁচল দিয়ে একদম একদম ঠিক কাজই করেছে। না ঠিক কাজ করেনি, মোটেই ঠিক কাজ করেনি। ওর সভ্যতার কোনো সীমা নেই। কে সীমা লঙ্ঘন করেছে বাবুদি? ওখানে তোমার কর্তা ঠাকুরকে বারবার বলেছিলাম ওই মাঘ মাস পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই। এই মাসের মধ্যেই ওই হতচ্ছাড়ের বিয়েটা দিয়ে দাও, নাহলে কোনো একটা বিপদ ঘটিয়ে বসে। কি আজ আমার কথাটা বর্ণে বর্ণে মিলল তো? কি হয়েছে কি হয়েছে বাবুদি? ও বিয়ের হবে, যা হওয়ার তাই হয়েছে। আমার সর্বনাশ হয়েছে। বর্তা ঠাকুরের শরীর টরে আরে না, বর্তা ঠাকুর তো সাত সেরে জন্মানোর বাড়িতে গেছে, আর আরেকজন গেছে জন্মানে আখড়া কাটতে। আমার হয়েছে যেন চোখটা জ্বালা। তোমার জ্বালাটা কোথায় বামন্দি? তা আমায় একটু দেখা। দেখে আর কি হবে? তোমার সোহাগের এই পূজারি ছোট বাবুর গলায় আঁচল দিয়েছে। ছি, 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 মেয়ে তো নয়, যেন একেবারে নাগিনী। সেদিন ঠিকঠাক কি করেছে বাবু? ওই ছোট বাবু মোটেই ভালো মানুষ নয়, ও একটা অসুর। সেই জন্য সমিতিকে বলবো অসুরের গলায় শুধু আঁচল চড়াতে হবে না, তাকে হাড়ি কাটে ফেলে বলি দিতে হবে। ওরে বাবা রে বাবা, এই মেয়ের কথা শোনো। ও বলে কিনা ওই জমিদার বাড়ির ছোট বাবুকে বলি দিতে হবে। কত ঢাকা দেখাবে পদে আমলে করে আদা। আল্লাহ টাকা দে, পয়সা দে, আল্লাহ টাকা দে, পয়সা দে, আল্লাহ টাকা দে, বলার এই বলার এই বাড়ির ভেতর ঢুকে নাচানাচি শুরু করে দিয়েছে কেন? কে রে তুমি? আমাকে চিনতে পারছো না বাবা? না, আমি হচ্ছি পীর বাবা। পীর বাবা, পীর বাবা, আপনি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে বাবা? এসে গেলাম না, দয়া করে এই পীর বাবাকে কিছু সোনা দানা ভিক্ষা দাও। সোনা দানা? বলি তুমি কোথাকার রাজ ভিখারি, হ্যাঁ? টাকা পয়সা চাল ডাল আছে, একেবারে সোনা দানা পরিমুক্ত ভিক্ষা চাইছো, হ্যাঁ? এই রে, না টাকা পয়সা না বলে সোনা দানা বলা হয়ে গেছে। না, না, জানি। আমার জন্য নয়, আমার জন্য নয়। আমি তোমার জন্য আল্লাহর কাছে সোনা দানা ভিক্ষা চাইছি। আমার জন্য? নয় তো কি, সোনা দানা কি সবার কপালে মানায় গো বাজারনি? তুমি হচ্ছে একেবারে সাক্ষাৎ রাজেশ্বরী। এই দেখো, আমার কথাটা শেষ না করতে দিয়েই তার ভেতর তুমি তোমার কথাটা ঢুকিয়ে দিলে। বলতে চাইছি তোমার নসিবে আজ রাজশ্রী জমেছে। তোমার কপালে কষ্ট দেখতে পাচ্ছি। তোমার তো সোনা টাকা পয়সার গতিতে গলা চলার কথা না, অন্যের পাপে তোমার কপালটা চাপা পড়ে গেছে। এই হলো কি দিয়ে ওই তোমার স্বামীর পাপে। লোকটা খুব সুন্দর। তোমাকে সহজ সরল মানুষকে খালি তোমার মনে কষ্ট দেয়। ওটা স্বামী নয়, স্বামী নয়, ও একটা জাতহারামি। তুমি হয়তো জানো না মা, তোমার স্বামী ডুবে 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 জল খাচ্ছে। এসো এদিকে এসো, তোমাকে একটা কথা বলি। তোমার স্বামী ওই মাতার পাড়ায় পুজো করতে গিয়ে হুচির মায়ের প্রেমে পড়েছে।
কাজটা যদি চলতে থাকে তাহলে একদিন তোমার স্বামী তোমাকে ছেড়ে ওই বুচির মায়ের সাথে তুমি আমায় কি শোনালে গো বীরমা? ওই বুড়ো দিন সেই বয়সে ওই পুচির মায়ের সঙ্গে না, 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 আজই আমি গলায় দড়ি দেবো। তুমি গলায় দড়ি দিলে রাজরাজেশ্বরী হবে কি করে? আমার নিজের স্বামী যদি আমার না হয়, তাহলে রাজরাজেশ্বরী হয়ে আমার কি লাভ? কেঁদো না মজনুরি, কেঁদো না। তুমি চাইলে আমি এমন ব্যবস্থা করে দেব যে তোমার হার আমি তোমার স্বামী তোর চলে বাধা হয়ে থাকবে। কিভাবে গো বীর বাবা? আমি কে? ওই পুচির মায়ের কাছ থেকে ফিরাতে হবে। একটা স্বর্ণধন যজ্ঞ করতে হবে। হ্যাঁ, আজকে সোনা দানা টাকা পয়সা যতটা আছে সেগুলো একটা কাপড়ের মধ্যে বেঁধে ওই আল্লাহর নামে বশীকরণ মন্ত্র উচ্চারণ করে আমি একটা যজ্ঞ করিব। তারপর যজ্ঞ শেষ হলে ওই মন্ত্রপুত পায়না পরে ঢাকায় লাগানো সিঁদুর চাঁদের মতো কপালে টিপটা পরে তোমার স্ত্রীর কাছে যাবে, দেখবে তোমার স্বামী তোমার বশ হয়ে গিয়ে তোমার পায়ে ওই বিড়ালের মতো তুমি সত্যি বলছো বীর বাবা? আল্লাহ দোহাই, একেবারে তীর ভেজাল সত্যি। তাই বলছি যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত এই কথাটা কিন্তু কাউকে বলা চলবে না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তাই বলছি বাড়িতে সোনা দানা টাকা পয়সা যা আছে সেগুলো একটা কাপড়ের মধ্যে বেঁধে তাড়াতাড়ি নিয়ে এসো। আচ্ছি, আগে ওই ঘাটের মার স্বামীটাকে বশ করি। তারপরে পুচির মাকে আমি তেল খেয়ে নেবো। একটু তাড়াতাড়ি সত্যি কি অদ্ভুত চরিত্র রয়েছে। স্বামী বিপদে গেছে শুনলে এদের মাথা ঠিক থাকে না, সে বুড়োই হোক আর ছোকরাই হোক, স্বামীকে ফেরাতে এরা যা খুশি তাই করতে পারে। ও মাসিরা, ও ঠাকুমারা, ও দিদিমারা, তোমাদের স্বামীরা যদি এমন বিপদে যায় তাহলে তোমরা সবাই আমাকে খবর দিও। আমি তোমাদের সংসারে গিয়ে একটা স্বর্ণধন যজ্ঞ করে তোমাদের স্বামীগুলো সব আলুটো মানে খারাপ দোষগুলো সব ভালো করে দিও। এই নাও বাবা, নাও ধরো। এতে 10,000 টাকা আর 3 ভরি সোনা আছে। এই নাও বাবা, ধরো। ইনশাআল্লাহ। না মাজনুনি, আমি এসব জিনিসে হাত দিই না। তুই বরঞ্চ এইগুলো এখানে রেখে আমার কাছে আচ্ছা, বস মা বস। এই নাও মাজনুনি, এ বাবা, এটা আল্লাহর প্রসাদ। এটা মুখের মধ্যে দিয়ে চোখটা বুঝে তুমি তোমার ইষ্ট
দেবী খলো খলো হাসি হলো প্রয়োজন সাজিয়া গেল কেশি ভীমার অনাঙ্গনে দানবে গলিয়া হব ধনুজ দোলনি। এই ছোটা, এই একদম টিকেট মেরে কথা বলবি না বলে দিচ্ছি। কেন রে তুই আমায় মারবি নাকি? না, এই তোর টিকেট মেরে কথা বলবে, আর একদিন তোমাকে আমি পুজো করবো, তাই না? আরে তোকে আমি ছেড়ে দেবো, তাই না? আরে মুখুরি কথাটা আমার না, তাহলে কার কথা? এই সারা কাজল গায়ের কথা। সত্যি? তো অঘটন ঘটিয়ে বিন্দাস আছি, বাইরে যা, এই গ্রামের লোক কি গিয়ে বলছে একটু শুনে আয়। কি বলছে রে ছোট্ট গায়ের লোক? গ্রামের লোক বলছে এই বাউনের মেয়ে পূজা অসাধ্য সাধন করেছে, বৈশান আর গগন চাঁদের গলায় আঁচল দিয়ে উচিত শিক্ষাই দিয়েছে, আর বলছে পূজা মানবী নয়, পূজা হলো এই ধনুজ দোলনি। গায়ের লোক, জানোয়ারটার উপর খুব খেপে গেছে, তাই না? আরে বোন, গ্রামের লোক খেপে থাকলে কি হবে, এদিকে আমাদের বৌদি ঠাকুরন যে তোর উপর চেপে বসেছে। হয়ে গেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, বৌদির বাড়ির মাটি একেবারে চাপে করে তুলছে। বর্তানা বাড়ি ফেরা পর্যন্ত আমি কিন্তু বৌদির ধারে কাছে যাচ্ছি না। এবার বুঝলাম, কিন্তু তোকে নিয়ে যে আমার বড় চিন্তা রে বোন। যখন তখন যাকে তাকে যেভাবে ঠ্যাঙানি দিচ্ছিস, এ তাকে আমার ভীষণ ভয় লাগছে। এই বাসর ঘরে আবার বর কেনা পেটা। আমি তোকে রাগাচ্ছি না, আমি শুধু ভাবছি ওই চাটুজ্জে বাড়ির কেষ্ট কেষ্ট চেহারা একমাত্র ছেলে, ভাগ্য জোরে তোর হাতে যদি একটা চর খায় না। ওরা দেখে শুনে আমার বিয়ে দিনটা ঠিক করে যাওয়ার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি। ছেলেটাকে দেখতে খুব সুন্দর, পাশের মতো না, মাথা ভর্তি চুল, যেন একেবারে কেষ্ট ঠাকুর। আর ওদের বাড়ির পাশে একটা বিরাট কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, তার পাশে একটা ঠাকুর মন্দির, তার পাশে একটা বিরাট পুকুর, আর সেই পুকুরের পাশে আমি সেই পুকুরে জল আনতে যাচ্ছি। এমন সময় কাঁপা কাঁপা চারটা দিকে তাকে বলছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি, মরে সে তোমার সজ্জায়, মৌরতে বলেছি, আমি বলিতে পারি লজ্জা, আমি স্বপ্নে সে দিনটা আসতে আর বেশি দেরি নেই রে বোন। দেখি ছোটা, তুই কখন চুপি চুপি আমার পেছনে এসে দাঁড়িয়েছিস, আমি তো বুঝতেই পারছি না। না, মানে এই ছোটা, তোর চোখে জল, তুই কাঁদছিস? লাল বেনারসি পরে, কপালে চন্দনের ফোঁটা পরে, মাথায় ঘোমটা দিয়ে তুই যখন শ্বশুর বাড়ি চলে যাবি, তখন আমরা দু ভাই কাকে নিয়ে থাকবো বল? এই ছোটা, এই শোন না, আমি চলে গেলে আবার তোকে ফিরে আসবো রে ছোটা। কবে? তোর বিয়েতে ওই দেখুন, ওই মেয়ের জন্য আপনি ভটকানি করছেন। বাড়িতে নয়, ওই বাড়িটাকে যারা একটা যাত্রার অঙ্গমঞ্চ করেছে, আর ওনাকে শীত চলছে। সত্যি তো
बोलिए ना और एक का কথা বিরোধ নেই তোমাকে লিখতে भी হবে और দিতে भी হবে আমি কি দিব আর হাত ধরে কানে তো ঘর থেকে খুঁজছি শেষ পর্যন্ত দেখছি তোমরা দুই ভাই বোন মিলে ওই পরবর্তীকে জেলের খানিটা নিয়ে ছাড়বে তার মানে কত ঢং দেখাবি বলি বলে দিবি আটা লাইনটা আমি বলি আর দীক্ষাটা দেখা যাবে না আচ্ছা বৌদি আমি আবার তোমার অপনে আবার দিলাম কখন বিদ্যের বাকি রেখেছো কোথায় এত বড় একটা অঘটন ঘটিয়েছে তোমার লজ্জা করছে না মুখার্জি বাড়ির বড় বউকে ও শহরের বড় বউকে অপমান করার কি দরকার ছিল নিশ্চয় দরকার ছিল বৌদি নিশ্চয়ই দরকার ছিল শহরের মেয়েকে আমাদের গ্রামের মানুষকে এইভাবে অসম্মান করবে সেটা আমরা মেনে নেব না কত ঢং দেখালি পারি আমরা দিই আমরা এইবার আমি বুঝতে পেরেছি ওই আট করে মাস্টারটাই তোদেরকে সব সাহস জোগাচ্ছে ছেলেকামারি আমার মাস্টারের মতো ছেলেকামারি পুরো হয়ে বলতে চাইলো লেখার নাম নেই শুধু এই ছেলে মেয়েগুলো মাথা খাচ্ছে ও বৌদি এই বয়স হয়ে গেলে তো তাতে জোর থাকে না তাহলে মাথা চিবিয়ে খাবে কি করে হ্যাঁ তোমাকে আর থেকে এর কথা বলতে হবে না বৌদি ওই গগন চাঁদ মুখার্জির গলায় আঁচল দিয়েছে পূজা তার বৌদিকে অসম্মান করেছে ওই পূজা তাই যা কিছু বলা পূজাকে বলো মাস্টার থেকে গালাগালি দিচ্ছে বেশ করে দিয়েছি 100 বার দেবো সামনে পেলে ওর মুখে নুন হচ্ছে না ওই বুড়োর মুখে নুন জ্বালে কি হবে তার চেয়ে তুমি তোমার গুণে প্রতিবাদের আগুন জ্বালো কি বলবে পূজা মনে হয় আমাদের বৌদির মাথাটা একেবারে খারাপ তা খারাপ হবে না কেন একটা মানুষের উপর ভর করে এতগুলো মানুষ গিলছে অধীর করে এত টাকা খরচ করে ওই পূজা দিয়ে দিতে হবে আর বাড়িতে একটা শক্ত সামর্থ্য ছেলে বসে থাকবে রোজগারের কোনো পথ নেই আমি সৎ মায়ের ছিলি তাই একদিন চুপ করে বসেছিলাম আজও বাড়িতে ফিরে আসো তাকে আমি মুখের ওপর বলে দেবো তখন বুঝবে আমি কে আমি ভয় মরি কি বললে? কি বললে? আমি ভয়ঙ্করী? না, আমি ভয়ঙ্করী নই। ভয়ঙ্করী তোমার ওই বোন। ও কি ঘটনা ঘটিয়েছে তুমি শুনেছো? শুনেছি আমি সব শুনেছি বড্ড ঘর বেড়েছিল বাবা মা মারা যাওয়ার পর ওকে কোলে পিঠে করে মানুষ করেছি বলে একেবারে মাথায় চলে বসেছে হ্যাঁ তুই তোর জন্য আমি পথে ঘাটে বেরোতে পারি না পাড়ার বেরোলে সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলে ওই যাচ্ছে দজ্জাল মেয়ে পূজাও দাদা দাদা এই বাইরের লোকের কথা না শুনে তুমি আমার কথাটা শোনো কি শোনাবি আমাকে আর আমি কি শুনবো ও কোনো অন্যায় করেনি শুধু এই ব্যাপারে নয় সব ব্যাপারে ওর বাড়াবাড়ি বাবা গো বাবা। আমি ওই দাসপাড়া কুন্তি কাকিমা খুন্তি হাতে বেরিয়ে এসে আমাকে কত কথাই না শোনালো। তাই নাকি তোমাকে কথা শুনিয়েছি হ্যাঁ, আমি ভালো মানুষের ছি তাই গান চাপা দিয়ে তোমার ওই বোনের খুনের কথাগুলো আমি শুনছি তো শুনেই যাচ্ছি। ও বৌদি এই কানে চাপা দিয়ে তুই কথাগুলো শুনো
যে ভুলের কোনো ক্ষমা নেই। দাদা দাদা তুমি তো ন্যায়ের প্রতি, সবার সব কথা শুনে না হয় পূজাকে শাস্তি দিও। এই বসন্ত জানুচ্ছে সব কথা নিজের কানে না শুনে কোনোদিন বিচার করে না। গরিব ব্রাহ্মণ আমি যজমানি করে খাই, কারো কাঁচা আলে পা দিয়ে আমি চলি না। সোজা কথা মানুষ আমি, সোজা পথে চলি, সোজা কথা বলি। এই সব দিক বিচার বিবেচনা করে আমি তোকে বলছি, এই বসন্ত জানুচ্ছের মনে হয় তুই এত বড় ভুল করলি কি করে? যে অপমান করেছিল শুধু তার গলায় আঁচল দিয়ে ছেড়ে দিলি, পারলি না তার দুবারে ঠাস ঠাস করে চোর মারতে পারলি না, এই চপ্পলটা খুলে তার গালে সপটে বসিয়ে দিলি। এ তুমি কি করলে বৌমা? তোমার বিশ্বাসে দেখে আমার এই প্রেমটা কিছু বন্ধ থাকবে, বলছি কত দিনের জন্য যাবে? আমি জেলের ভাত খাওয়াবো খাওয়াবো খাওয়াবো, কথাটা বলে যা আমার তোরা কোনো কথাই শুনবি না রে। অথচ এদেশের মেয়েরা স্বামী শ্বশুর শাশুড়ি দেওর ননদ দিনে সংসার করার স্বপ্ন দেখতো, সন্ধ্যেবেলায় গলায় আঁচল দিয়ে স্বামী সংসারের মঙ্গল কামনা করতো। সেই জন্যই তো কবি লিখেছেন, বাংলার বধূ মুখে তার মধু, জল নিয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আর চান, চোখে আসে জল ভরে। আর আজকের মেয়েরা যেন ধর্মের পর থেকে শিখে ফেলেছে কিভাবে সবাইকে ফাঁকি দিয়ে নিজে সুখী হওয়া যায়, কিভাবে সোনার সংসারগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া যায়। কেমনই না খাইল। দেশের শিক্ষা ব্যবস্থার যদি এই হাল হয় তাহলে কিবা ছেলে কিবা মেয়ে কুশিক্ষার